হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন একটি গরম গল্প নিয়ে। তো ভিডিও শুরু করার আগে সবাই লাইক দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বেশি কথা না বলে মূল ভিডিও যাওয়া যাক। আমি ভীষণ মোটা ছিলাম। তখন আমাদের মালি বলতে লাগলো, বাবু, তোমাকে আমি আমাদের গ্রাম থেকে এমন একটা শরবত এনে দেব যে তুমি সেটা যদি 1 মাস খাও তাহলে রোগা হয়ে যাবে। আমি 1 সপ্তাহ ওই শরবত খেয়েছিলাম। এবার তো আমি সেই শরবত ছাড়া আর থাকতে পারছিলাম না। আমি তাকে বললাম, এবার আমায় আরও এনে দাও। সে তখন বলল, তোমাকে তাহলে আমার সাথে যেতে হবে। যেখানে শরবত তৈরি হতো আমাকে সেখানে নিয়ে গেল, আর সেখানে গিয়ে তো আমার হুঁশ উড়ে গেল। বাজে ভাগ্য নিয়ে আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে মেয়েদের নামের চেয়ে তাদের অবস্থা আর খুদ ধরে ডাকা হতো বেশি, যেমন মোটা, রোগা, কালো বেটে লম্বা ইত্যাদি। এই জাতীয় কথাগুলো আপনারাও নিশ্চয়ই কখনো না কখনো শুনেছেন। আর যার উপর দিয়ে এটা যায় একমাত্র সেই জানে এর কষ্ট ঠিক কতটা। আর তার মধ্যে থেকে একটা শব্দ আমার জন্য বেছে নেওয়া হয়েছিল। আমি যেখানেই যেতাম আমার পিছন পিছন মোটা শব্দটা ঠিক আসত। আপন হোক বা পর, যে কেউ আমাকে দেখে হাসতে থাকত। বিরক্ত হয়ে আমি আয়না দেখাই ছেড়ে দিয়েছিলাম। আমার চোখ ভীষণ সুন্দর ছিল, আর আমার গায়ের রং একদম ফর্সা ছিল, কিন্তু আমার স্থূলতা, আমার যা কিছু ভালো ছিল সেই সবকে লুকিয়ে রাখত। দুনিয়া 1000টা ভালো ছেলে একটা দুর্বলতা নিয়ে পড়ে থাকে, আর তারপর মানুষের বেঁচে থাকা মুশকিল করে তোলে। আমার সাথে অনেক বছর ধরেই এটা হয়ে আসছিল। কিন্তু যেদিন মালি আমাকে বলল যে তার কাছে এমন একটা শরবত আছে যেটা আমাকে কয়েক মাসের মধ্যে রোগা করে দেবে, তখন আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমি এত বাজেভাবে দুনিয়ার দ্বারা নির্যাতিত ছিলাম যে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করেই মালির দেওয়া শরবত খাওয়া শুরু করলাম। আর যখন আমি সেই শরবতের সত্যিটা জানতে পারলাম, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমার নাম ছিল অনিতা, কিন্তু সবাই আমাকে মোটা মোটা বলে ডাকত। এজন্য আমি মানুষের সামনে যেতেই ভয় পেতাম। পরিবার, বন্ধু, এমনকি আমার নিজের বোনেরা ও মাঝে মধ্যে আমাকে মোটা বলে ডাকত। আর আমি সমাজে নিজের অস্তিত্ব নিয়ে লজ্জায় পড়ে যেতাম। কোনো অনুষ্ঠানে গেলেই আমি একটা কোনায় চুপ করে বসে থাকতাম। যদি আমাকে কেউ দেখে মোটা বলে দেয়, সেই ভয়ে আমি নিজের জায়গা থেকে সরতাম না। আমার খাওয়া দাওয়া সবসময় ভালো ছিল, আর আমার মা আমাকে সেই সমস্ত কিছুই খাওয়াতো যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি আমার মায়ের বড় মেয়ে ছিলাম, আর আমার মা আমাকে স্বাস্থ্যবতী করার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া প্রয়োগ করতে থাকত। সেই সমস্ত কিছু আমার উপরে কাজও করেছিল, কিন্তু সেটাও এমনভাবে যে আমি কখনো রোগা হতেই পারলাম না। যতদিন আমি বাচ্চা ছিলাম প্রত্যেকেরই আমার মোটা হওয়ায় খুব ভালো লাগত, কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম আর যুবতী হলাম, আমার স্থূলতা যেন হিংসার চিহ্ন হতে লাগলো। মায়ের কড়া মেজাজের জন্য সব কাজের মেয়ে বিরক্ত হয়ে যেত, আর আমরা 3 বোন ও মায়ের এই কড়া মেজাজে কষ্ট পেতাম। স্কুল শেষ করে যখন কলেজে ভর্তি হলাম, প্রথম দিন খুব খুশি হয়ে আমি কলেজে গেলাম। কিন্তু ফেরার সময় আমার অবস্থা এমন হলো যে আমার চোখ থেকে জল ঝরছিল। বাড়িতে আসার সাথে সাথে আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলি। কলেজের প্রতিটা মেয়ে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল, আর কোথাও কোথাও থেকে তো মোটা মোটা বলে আওয়াজ আসছিল। কলেজে আমার প্রথম দিন ছিল, এমনিতেও কলেজ নতুন বলে প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল, আর আমার পায়েও খুব ব্যথা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মা আমার ঘরের দরজায় টোকা দিতে লাগল। আমি রাগ করে বললাম, তুমি এখন যাও, তোমার কারণে এই সব কিছু হচ্ছে। মা আদর করে আমাকে বুঝিয়ে বলল, এতে রাগ করার কি আছে, তুমি ডায়েট করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম মা আমাকে ভোলানোর জন্য এসব বলছে। আমি মায়ের কথা শুনে ডায়েটিং শুরু করে দিলাম, কিন্তু আমার স্থূলতার উপর ডায়েটের কোনো প্রভাবই পড়ল না। আমি সারাদিন ডায়েটের মধ্যে থাকতাম। সকালে আর সন্ধ্যায় ঘরের বাইরের বাগানে ব্যায়াম করতাম। মালি বাবা মাঝে মধ্যেই আমাকে ব্যায়াম করতে দেখত, কিন্তু আমি সেরকমভাবে উনার দিকে নজর দিতাম না, আর শুধুমাত্র নিজের স্থূলতা কমানোর চেষ্টা করতাম। কখনো কখনো এটা ভাবতাম যে বিয়ের বসে যে আমাকে কেমন লাগবে, তখন নিজেই লজ্জা পেয়ে যেতাম। আমার মাথার মধ্যে আজকাল একটা নতুন ফটো চেয়েছে। আমি অনেক বছর ধরে আমার 1 মাসের ছেলে অশোককে পছন্দ করতাম, আর 2 দিন আগে যখন সে আমাদের বাড়িতে আসলো, তখন সে কথার কথাই বলতে লাগলো যে তার রোগা পাতলা মেয়েদের বেশি পছন্দ, আর সে এরকম কোনো একটা মেয়েকে বিয়ে করবে। তার কথা শুনে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি তো তাকে ছাড়া অন্য কোনো মানুষকে নিয়ে ভাবতেও পারি না। আর আমার সেই মাসি ও কথায় কথায় বেশ কয়েকবার আমার আর অশোকের সম্পর্কের কথা বলেছিল, কিন্তু যদি অশোক বারণ করে দেয় তাহলে এই সম্পর্কটা কোনোদিন হবে না। অসত্য চলে গেল, কিন্তু আমাকে সে সমস্যার মধ্যে ফেলে দিয়ে গেল। আর এবার তো আমি নিজেকে রোগা করার জন্য কোমর কষে নিয়েছিলাম। মা আমাকে এভাবে মেহনত করতে দেখত আর বলতো, তুমি কেন পাগল হয়ে যাচ্ছ, তুমি এতটা মোটা নও, তোমার বোনের দেখো তারা কতটা রোগা পাতলা, একমাত্র তুমি তো আছো যে একটু স্বাস্থ্যবতী। না জানি কেন আমার স্থূলতা মায়ের চোখে পড়ত না। আমি নাকি স্বাস্থ্যবতী এই কথা বলে মা সব সময় কথা শেষ করে দিত। অন্য শহরে আমার মাসির বাড়ি।
তার ছেলে আর মেয়ের বিয়ে ঠিক হলো, সবাই নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রথমে তো আমি কিছুই বলিনি, কিন্তু যখন সবাই নিজের জিনিসপত্র গোছাতে লাগলো তখন আমি এটা বলে মানা করে দিলাম যে আমি যাব না। আমার কথা শুনে মা অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কিন্তু আমি তোমাকে একা ছেড়ে কি করে যাব? তোমার বাবাও তো বিদেশে গিয়ে বসে আছে, আর বাচ্চাদের আমার দায়িত্ব ছেড়ে গেছে। এরকম অবস্থায় তোমাকে আমি একা ছাড়তে পারবো না। আমি মাকে পরিষ্কার করে বলে দিলাম যে আমি 10টা লোকের মাঝে গিয়ে অসম্মানিত হতে পারবো না। যে কেউ আমাকে দেখে মোটা মোটা বলবে, আর বিশেষ করে মাসি তো প্রত্যেকটা কথা এটাই বলবে যে কখনো কোনো কাজও করে নেওয়া করো যাতে তোমার শরীরের মেদ কমে। মা ভালো করেই জানত যে মাসি আমাকে দেখামাত্র এই কথাটাই বলে থাকে। এজন্যই মা আমার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর বলতে লাগলো, চলো ঠিক আছে, তাহলে তোমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু নিধি ও তাহলে তোমার সাথেই থাকবে। নিধি অনেকদিন থেকেই আমাদের ঘরের কাজ করত, তাই মায়ের তার উপর ভীষণ ভরসা ছিল। আর মা রাজি হয়ে গেল। আমি তো এটা ভেবেই খুশি ছিলাম যে আমার প্রাণ বাঁচল। আমি রোগা হওয়ার আগে কোনো মতে কোনো বিয়ে বাড়িতে যেতে চাইছিলাম না। আমার 2 বোন মায়ের সাথে বিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে আমি আর নিধি থেকে গেলাম, আর কিছু কাজ করার মজদুর আসতে যেতে থাকত। আমার বাবা গত 10 বছর ধরে বিদেশে রয়েছে, আর সে বছরে একবার করে দেখা করার জন্য আসা যাওয়া করে। মায়ের যাওয়ার পরের দিন যখন আমি বাগানে ব্যায়াম করছিলাম, তখন মালি বাবা বলতে লাগল, অনিতা, যদি একটা কথা বলি তাহলে তুমি রেগে যাবে না তো? আমি ভাবলাম মালি বাবা আমাকে আবার সেই মোটা বা এরকম কিছুই বলবে, না হলে বলবে যে এই ব্যায়ামে তোমার মেদ কিছুতেই কমবে না। কিন্তু মালি বাবা যা বলল সেটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম। সে আমাকে বলতে লাগলো যে তাদের গ্রামে এমন একটা শরবত তৈরি হয় যেটা খেয়ে অনেক মোটা মানুষ ও একদম রোগা পাতলা হয়ে যায়। শুধুমাত্র একবার শরবত খেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মালি বাবাকে বললাম, যদি সত্যি এরকম কিছু হয় তাহলে তাড়াতাড়ি তুমি আমাকে শরবত এনে দাও। মালি বাবা বলতে লাগলো, আমি ওই সামনের বাড়ির মালিকের জন্য 1 সপ্তাহ শরবত এনেছিলাম, কিন্তু আমি সেটা তোমাকে দিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে সামনের বাড়ির মালিকও এই শরবত খায়? তখন মালি বাবা হেসে বলল, হ্যাঁ বাবু, সেও এই শরবত খায়। মালি বাবা বলল, সে তার কাজ করে নিজের বাড়ি থেকে শরবত দিয়ে যাবে। আমি ব্যায়াম করে ভিতরে এসে দেখলাম যে কাজের মেয়ে নিজেই বসে বসে কাঁদছিল। সে বলতে লাগলো যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর তাকে এখনই গ্রামে ফিরতে হবে, কিন্তু সে আমাকে একা ছেড়ে যেতে পারবে না। তাই সে আমাকে বলতে লাগল, অনিতা, মালকিনকে ফোন লাগাও। আমি তাকে এমন কিছু ব্যবস্থা করতে বলি যাতে আমি গ্রামে ফিরতে পারি। আমি আমার ঘরে এসে ফোন হাতে নিলাম আর মাকে ফোন করতে যাচ্ছিলাম। তখন আমার মনে হলো যে মাকে এখানে ডেকে নেওয়া থেকে তো আমার একা থেকে যাওয়াই ভালো, কারণ মা আমাকে কখনো কোনো শরবত খেতে দেবে না। এর আগেও আমি একবার রোগা হওয়ার জন্য কিছু ওষুধ ব্যবহার করেছিলাম, আর আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে মা রোগা হওয়ার জন্য আমাকে ডায়েটিং ছাড়া অন্য কিছু খেতে দিত না। মায়ের তো আমার ডায়েটিং করা নিয়েও আপত্তি ছিল, কিন্তু আমার কান্নাকাটি দেখে সে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বাইরে আসলাম, আর আমি কাজের মেয়েকে বললাম, মা বলছে তুমি নিজের গ্রামে ফেরত যেতে পারো, সে বিকেল অবধি ফেরত চলে আসবে। আমি ভালো করেই জানতাম যে মায়ের দিদিকে ফোন করার খেয়াল মনের মধ্যে আসবে না, আর আমি আরাম করে শরবত খেয়ে মায়ের আসার আগে অবধি কিছুটা তো রোগা হয়ে যাব। নিধি চলে গেল, আর বিকেলে মালি বাবা শরবত দিতে বাড়ি আসলো। আমি মালির থেকে শরবত নিলাম আর তাড়াতাড়ি সেটা খেয়ে নিলাম। সেটা ভীষণ ঠান্ডা আর দারুণ খেতে ছিল। আমাদের মালি বাবা বলল, 1 সপ্তাহের মধ্যে আমি তফাৎ দেখতে পাবেন। শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই আমার ভীষণ শান্তি অনুভব হলো, আর এমন মনে হচ্ছিল যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি আরাম করে নিজের ঘরে শুয়ে পড়লাম, আর কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল। আমি ঘরে একা ছিলাম, এজন্য আমার ঘুম ভাঙানোর কেউ ছিল না, তাই আমি খুব আরামে দিন কাটাতে লাগলাম। প্রতিদিন আমি শরবত খেতে লাগলাম। শরবত খাওয়ার সাথে সাথে আমি হালকা অনুভব করতাম। আমার মনে হতো যে আমি যেন আর এই শরবত ছাড়া থাকতে পারব না। মায়ের কখনো কখনো ফোন আসতো, তখন আমি তাকে বলে দিতাম যে আমি ভালোই আছি। আর যখন নিধির কথা জিজ্ঞাসা করত তো আমি কথার প্যাচে তাকে ভুলিয়ে দিতাম। 1 সপ্তাহ হয়ে গিয়েছিল, আর 1 সপ্তাহের শরবত আমি খেয়ে শেষ করে দিয়েছিলাম। বিকেলে যখন মালি বাবা আসলো, আমি তাকে বললাম যে আমার আরও শরবত চাই, কারণ 1 সপ্তাহ শরবত খেয়ে আমার মাত্র সামান্যই তফাৎ হয়েছিল। কিন্তু আমি এমন অনুভব করতাম যে সেই শরবত আমার জীবনের একটা প্রয়োজনীয় কিছু হয়ে গিয়েছে। মালি বাবা বলতে লাগলো, আরও শরবত নেওয়ার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে, সেটা আমার একটা বন্ধুর ঘরে তৈরি হয়। কিন্তু আমার সেই বন্ধু গ্রামে গিয়েছে, আর তাই বন্ধুর বাড়িতে তার বউ একা আছে, আর তাই আমি এখন ওখানে একা যেতে চাই না, কিন্তু তুমি যদি সাথে যাও তাহলে আমরা শরবত সহজেই আনতে পারব।
না হলে তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। আমার তো শরবত ছাড়া থাকা এক মুহূর্ত সম্ভব হচ্ছিল না। আমি মালি বাবাকে বললাম, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু আমার ওই শরবত এখনই চাই। আমাকে মালি বাবা সেখানে নিয়ে চলল, আর আমরা একটা বড় বাড়ির মধ্যে পৌঁছালাম। মালি বাবা বলল যে তার বন্ধুর বউ এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে, আর সেখানে পৌঁছে তো আমার পায়ের তলার মাটি সরে গেল। সে শরবত আসলে এক ধরনের মদ ছিল, যেটাকে গ্রামের লোকেরা সবসময় ব্যবহার করে থাকে। আর আমার এই মুহূর্তে সেই জিনিসটা আরও বেশি চাহিদা অনুভব হতে লাগল। মালি বাবা আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে যাওয়ার নাম করে একটা বাড়ির ভিতরে নিয়ে গেল। সেখানে আমি দেখলাম মদ তৈরি হচ্ছে। একজন মহিলা সেখানে বসে মদ বানাচ্ছিল, আর একদিকে ম্যাচফিশ সে ছিল। আমার শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল যেন। আমি মালিকে বললাম, আমাকে ব্যাস এক গ্লাস শরবত দাও। মালি বাবা বলতে লাগলো, তুমি শরবত পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে একটা চাহিদা পূরণ করতে হবে। আমার অবস্থা তো এত খারাপ ছিল যে আমি সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যত টাকা দরকার আমি দিয়ে দেব, কিন্তু আমাকে এখন শরবত দাও। তখন মালি বাবা আমাকে নিজের সাথে একটা ঘরে নিয়ে গেলেন আর মদের গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। এরপর সে যা বলল সেটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। শরবতের গ্লাসের বদলে আমার থেকে আমার এই জোট চেয়ে বসল। আমি মালি বাবাকে বললাম যে এটা কি ধরনের কথা বলছ, আমি আমার ইজ্জত কি করে নষ্ট করতে দিতে পারি। তখন মালি বলল, তুমি যদি নিজের ইচ্ছায় এটা না করতে পারো তাহলে তোমাকে শরবত আর দিতে পারবো না। আমার অবস্থা তো এমন ছিল যে আমি যদি শরবতের গ্লাস তাড়াতাড়ি না পেতাম তাহলে আমি নিজের পায়ের উপর বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। আমি মালি বাবাকে বললাম, ঠিক আছে, আমি তার শর্ত পূরণ করতে রাজি আছি, কিন্তু সেই প্রথমে আমাকে শরবত খেতে দিই। আমার কথা শুনে মালি হাসল, আর সেই শরবতের গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি এক নিঃশ্বাসে পুরো শরবত শেষ করলাম। আর এরপর আমার উপর এমন নেশা চলল যে আমি নিজের মর্জিতে তাকে নিজের ইজ্জতটা দিয়ে দিলাম। না জানি সে কতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আমার সাথে যা খুশি তাই করল। এরপর অন্য একটা মানুষও সে ঘরে আসলো, আর সেও নিজের শরীরের খিদে মেটালেও আমি তাকে বারণও করতে পারলাম না। আমার হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, আর আমি তাদের জোর জবরদস্তি সহ্য করতে বাধ্য হয়ে গেলাম। যখন তারা পুরোপুরিভাবে আমাকে ব্যবহার করে ফেলল, তারপর আমাকে আবার ফেরত নিয়ে আসা হলো। আমি তাদেরকে শরবতের জন্য জিজ্ঞাসা করলাম। তখন তারা বলতে লাগল, তোমায় আর কোনোদিন ওই শরবত দেওয়া হবে না। ওই শরবত রোগা করার জন্য ছিল না, বরং ওটা মদ ছিল যেটা আমি তোমাকে নেশার জন্য খাইয়েছিলাম। আসলে আমি তোমার মায়ের সাথে বদলা নিতে চাইছিলাম, আর এবার আমার বদলা পূরণ হলো। তুমি পুরো জীবন এই শরবতের জন্য ছটফট করতে থাকবে, আর এর জন্য তুমি নিজে যত হারিয়ে ফেললে। আমি তোমাকে যেখানে নিয়ে গিয়েছিলাম সেটা একটা কথা ছিল। তুমি যখন এই কথাগুলো তোমার মাকে বলবে তখনই তোমার মা জানতে পারবে যে ইজ্জত চলে যাওয়ার কষ্ট ঠিক কি হয়। আমি ওই মালির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আমার মায়ের সাথে তোমার কিসের শত্রুতা? আমার শরীর দ্বিতীয়বার ভেঙে পড়তে লাগল। আমি খুব কষ্ট করে কথা বলছিলাম। আমার উপর এভাবে নেশা করে নিয়েছিল যে আমার তার পাশে থাকা ঘৃণা অনুভব হয়নি, যখন কিনা সে আমার থেকে দ্বিগুণ বয়সের, আর সে আমাকে ভালোভাবে ব্যবহার করে নিয়েছিল। মালি বলতে লাগল, আজ থেকে 1 বছর আগে তার বউয়ের চিকিৎসার জন্য কিছু টাকার দরকার ছিল, আর তোমার মা তাকে যখন টাকা দিতে রাজি হয়নি তখন মালি তার নিজের গ্রামের লোকেদের থেকে কিছু টাকা ধার নেয়, আর তাতে তার বউয়ের চিকিৎসা হয়। কিন্তু 1 মাস পরে লোকেরা তাকে পয়সা ফেরতের জন্য জোর করতে লাগে, যাতে তাড়াতাড়ি টাকা পয়সা ফেরত দিয়ে দেয়। মালির কাছে তাদের দেওয়ার জন্য টাকা ছিল না। সেই আরও একবার আমার মায়ের কাছে টাকা ধার চাইল, কিন্তু আমার মা বারণ করে দিল। তখন গ্রামের লোকেরা তাদের পয়সা পেল না। তখন তারা তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেল, আর তার মেয়েকে তারা ব্যবহার করল। তারপর নিজেদের বন্ধুদের সাথে মিলে তারা জোর জবরদস্তি করত। মালি আর একবার আমার মায়ের থেকে টাকা চাইছিল যাতে সে নিজের মেয়েকে ছাড়িয়ে আনতে পারে, আর সে আমার মাকে বলেছিল যে কিভাবে তার মেয়ে সেই লোকেদের অত্যাচারের শিকার হয়ে গেছে। কিন্তু আমার মা মালিককে বলেছিল যে তোমার মতো লোকেরা মিথ্যা কথা বলে পয়সা নিতে খুব ভালোই পারে। প্রথমে নিজের বউয়ের শরীর খারাপের কথা বললে, আর এখন মেয়ের ইজ্জতের কথা বলছ। বাহানা বানিয়ে তুমি আমার থেকে টাকা চাইছিল। মালি আমার মায়ের কাছে 10 বার কাকুতি মিনতি করেছিল, আর নিজের কথা যে সত্যি সেটা বিশ্বাস করানোর পুরো চেষ্টা করেছিল। কিন্তু আমার মা সব সময় শক্ত মেজাজের মানুষ, দারিদ্র্যের প্রতি তার প্রচুর ঘৃণা। আমার মা তাই মালিকে মিথ্যেবাদী বলে চেঁচিয়েছিল, আর তার কোনো সাহায্য করেনি। মালি আরও বলতে লাগল, আজ থেকে 3 মাস আগে আমার মেয়ে নিজের অবস্থার সাথে লড়াই করতে না পেরে আত্মহত্যার জন্য নিজের গলায় দড়ি ঝুলিয়ে দিল, আর নিজের প্রাণ নিয়ে নিল। যদি তোমার মা কিছু টাকা আপনাকে ধার দিত তাহলে আজকে আমার ফুলের মতো মেয়েটা বেঁচে থাকত, আর তাকে এত বেশি অত্যাচারীরা সমস্যার মুখোমুখি হতে হতো না।
এই জন্যই আমি ঠিক করলাম যে এক না একদিন আমি তোমার মাকে এই জায়গায় নিয়ে আসব যেখানে কখনো আমি দাঁড়িয়েছিলাম। এখন যখন নেশা না পাওয়ায় তুমি কাঁদবে, চিৎকার করবে, তখন তোমার মা আমার কষ্টটা বুঝবে। মেয়ের ইজ্জত চলে যাওয়ার কষ্ট যে কি তোমার মা এবার খুব ভালো করে বুঝবে। মালি আমাকে একা ছেড়ে চলে গেল, আর আমি শরবত না পাওয়ার জন্য পাগল হতে লাগলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, আর মালির কথায় আমার হস্ত উড়ে গিয়েছিল। সে নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ আমার থেকে নিয়ে গেল। আমার অবস্থা এত খারাপ ছিল যে আমি তাড়াতাড়ি আমার মাকে ফোন করলাম, আর তাকে ফেরত আসার কথা বললাম। পরের দিন সকালে আমার মা আর আমার বোনেরা ফেরত চলে আসলো, কিন্তু সেই সময় পর্যন্ত আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমার মা কিছুই বুঝতে পারছিল না যে আমার সাথে হঠাৎ করে কি হয়ে গেছে। সে আমাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল। সেখানে গিয়ে মা জানতে পারল যে আমার সাথে কত অত্যাচার হয়েছে আর কি কি হয়েছে। নেশা না পাওয়ায় আমি পাগলের মতো চিৎকার করছিলাম, আর আমার মায়ের এখনো পর্যন্ত পুরো সত্যিটা জানা হয়নি। সে চিন্তিত আর অবাক হয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার আমাকে শান্ত করার জন্য ইনজেকশন দিয়েছিল। কিছুক্ষণের জন্য আমি আরাম পেতাম, কিন্তু যে ওষুধের প্রভাব শেষ হতো আমি আবার চিৎকার করতে লাগলাম। আমি অনেকদিন পর্যন্ত হসপিটালে ছিলাম, আর 2 মাস পর হসপিটাল থেকে আমাকে ছাড়া হলো। আমার নেশার অভ্যাসটা এবার আস্তে আস্তে করে শেষ হয়ে গিয়েছিল। যখন আমি নিজের ঘরে আসলাম তখন আমি নিজের মাকে মালির সব কথা বললাম, আর আমার মায়ের নজর লজ্জায় নিচু হয়ে গেল। সে একজন গরিব বাবার কথায় বিশ্বাস না করে তার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। মানে সেই দিনের পর থেকে আর কোনো দিন আমাদের বাড়ি আসেনি। কিন্তু এখন আমার মা প্রত্যেক দিন তাকে নিশ্চয় মনে করে। সে কিছু বুঝতে পারছিল না যে তার কি মালিকে ঘৃণা করা উচিত নাকি নিজের অবস্থার উপর কষ্ট পাওয়া উচিত। মা নিজের ভুলের ব্যাপারে ওয়াকিবহাল হয়ে গিয়েছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তো আজকের গল্পটি এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে। ধন্যবাদ বন্ধুরা।